সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিনাজপুর আদর্শ কলেজ আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রীদের স্বাগতম ও শুভেচ্ছা। আমি জ্যোতিষচন্দ্র রায়, প্রভাষক রসায়ন, আদর্শ কলেজ দিনাজপুর। আজকে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের প্রথম ক্লাস, লেকচার 1। আজকে আলোচনা করব প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় পরমাণু কি, পরমাণুর মূল কণিকা কাকে বলে, স্থায়ী, অস্থায়ী ও ভারী মূল কণিকা কাকে বলে, পারমাণবিক সংখ্যা কাকে বলে, পারমাণবিক ভর সংখ্যা কাকে বলে, আয়ন কাকে বলে, পরমাণু লেখার নিয়ম, আইসোটোপ, আইসোবার ও আইসোটোন কি, এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো বোর্ডে একটি চিত্র লক্ষ্য করা যাচ্ছে। এই চিত্রটি হলো পরমাণুর গঠন চিত্র। তো এখন মূল বিষয়ে আসা যাক। পরমাণু কি? পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন কোনো অস্তিত্ব নেই, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে। তাকেই পরমাণু বলা হয়। পরমাণুর ব্যাস অত্যন্ত ক্ষুদ্র। এই ব্যাস হলো 0.1 ন্যানোমিটার বা 10⁻⁹ মিটার। মৌলের প্রতীক দ্বারাই ওই মৌলের পরমাণুকে প্রকাশ করা হয়। যেমন হাইড্রোজেনের প্রতীক H, তাহলে হাইড্রোজেনের পরমাণুকেও H দ্বারা প্রকাশ করা হবে। অনুরূপভাবে সোডিয়ামের প্রতীক Na, সোডিয়ামের পরমাণু Na দ্বারা প্রকাশ করা হবে। এবার মূল কণিকা কি? পরমাণুর গঠনচিত্রে দেখা যাচ্ছে যে পরমাণুতে অনেকগুলো উপাদান রয়েছে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউট্রনো, অ্যান্টিনিউট্রিনো, পাইওন, মেসন, আলফা কণা, ডিউটেরিয়াম। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণিকাগুলোকেই আসলে পরমাণুর মূল কণিকা বলা হয়। তাহলে মূল কণিকা বলতে আমরা বলতে পারি পরমাণুতে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা বিদ্যমান তাদেরকেই পরমাণুর মূল কণিকা বলা হয়। এখানে দেখা যাচ্ছে যে এই মূল কণিকাগুলো আবার বিভিন্ন প্রকার হতে পারে, যেমন স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, ভারী বা কম্পোজিট কণিকা। তো এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটি হলো স্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা হলো নিউট্রনো, অ্যান্টিনিউট্রিনো, পাইওন, মেসন। ভারী বা কম্পোজিট কণিকা হলো আলফা কণা ও ডিউটেরিয়াম। এখন স্থায়ী মূল কণিকা কাকে বলে? হাইড্রোজেন বাদে প্রায় সব ধরনের পরমাণুতে যে সকল উপাদান উপস্থিত থাকে তাদেরকেই স্থায়ী মূল কণিকা বলা হয়, যেগুলো হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী মূল কণিকা কাকে বলে? পরমাণুতে যে সকল উপাদান খুব অল্প সময়ের জন্য অবস্থান করে বা অল্প সময়ের জন্য পাওয়া যায় তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলা হয়। অস্থায়ী মূল কণিকা নিউট্রনো, অ্যান্টিনিউট্রিনো, পাইওন, মেসন ইত্যাদি। ভারী কণিকা বা কম্পোজিট কণিকা, এখানে দেখা যাচ্ছে যে আলফা কণা ও ডিউটেরিয়াম ভারী কণিকা। ভারী কণিকা এদের কেন বলা হচ্ছে? যে পরমাণুতে অন্যান্য কণিকাগুলোর থেকে এদের ভর অপেক্ষাকৃত বেশি, এই জন্য এদেরকে ভারী কণিকা বলা হচ্ছে। আচ্ছা, এবার আমরা স্থায়ী মূল কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব।
তাহলে স্থায়ী মূল কণিকা আমরা জানলাম তিনটি: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো ইলেকট্রন, ইলেকট্রনের প্রতীক হলো ই, ই দ্বারা প্রকাশ করা হবে। এর আধান হলো ঋণাত্মক। ইলেকট্রনের অবস্থান পরমাণুর কক্ষপথে। দেখো, পরমাণুতে ইলেকট্রনের অবস্থান তার কক্ষপথে, মানে বাইরের শেলে। ইলেকট্রন আবিষ্কার করে 1897 সালে বিজ্ঞানী জে থমসন। এবং এই ইলেকট্রনের ভর অত্যন্ত হালকা। একটি হাইড্রোজেন পরমাণুর 1836 ভাগের 1 ভাগ। এর প্রকৃত ভর 9.11 × 10⁻⁻28 গ্রাম। যদি এই ভরকে আমরা কেজিতে প্রকাশ করি তাহলে 9.11 × 10⁻31 কেজি হবে। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। এই চার্জের পরিমাণ হলো 1.6 × 10⁻⁻19 কুলম। এই মানকে যদি আমরা ইএমইউ এককে প্রকাশ করি তাহলে হবে 1.6 × 10⁻⁻20 ইএমইউ। যদি এই চার্জের মানকে আমরা ইএসইউ এককে প্রকাশ করি তাহলে এই মান হবে 4.8 × 10⁻⁻10 ইএসইউ। তাহলে ইলেকট্রন সম্পর্কে আমরা জানতে পারলাম এটি স্থায়ী মূল কণিকা। এর প্রতীক হলো ই, এর আধান ঋণাত্মক। এটি অত্যন্ত হালকা মূল, যেটা হাইড্রোজেন পরমাণুর একটি হাইড্রোজেন পরমাণু 1836 ভাগের 1 ভাগ। এর প্রকৃত ভর হলো 9.11 × 10⁻⁻28 গ্রাম। এর চার্জ হলো 1.6 × 10⁻⁻19 কুলম, অথবা 4.8 × 10⁻10 ইএসইউ। এবার প্রোটন। প্রোটনের প্রতীক হলো পি, অথবা হাইড্রোজেন আয়ন। পি দ্বারা প্রকাশ করা হয় প্রোটনকে, আবার H+ অর্থাৎ হাইড্রোজেন আয়ন দ্বারাও প্রকাশ করা হয় প্রোটনকে। একটি প্রোটনের ভর হাইড্রোজেন পরমাণুর ভরের সমান। এর আধান হলো পজিটিভ। এর অবস্থান নিউক্লিয়াসে। প্রোটনের অবস্থান হলো নিউক্লিয়াসে। প্রোটন আবিষ্কার করে 1919 সালে বিজ্ঞানী রাদারফোর্ড। এর ভর ইলেকট্রনের ভরের থেকে বেশি। এর প্রকৃত ভর হলো 1.67 × 10⁻⁻24 গ্রাম। যদি আমরা এই ভরকে কেজিতে প্রকাশ করি তাহলে হবে 1.67 × 10⁻⁻27 কেজি। এর আধান হলো বা চার্জ হলো পজিটিভ। পজিটিভ 1.6 × 10⁻⁻19 কুলম। এই মানটি হলো এসআই এককে। প্রোটনের অবস্থান নিউক্লিয়াসে, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে প্রোটনের অবস্থান। এখন আরেকটি স্থায়ী মূল কণিকা রয়েছে, সেটা হলো নিউট্রন। নিউট্রন অপেক্ষাকৃত
যে 3টি স্থায়ী মূল কণিকা রয়েছে এর মধ্যে নিউটনের ভর অপেক্ষাকৃত একটু বেশি। এটি একটি নিরপেক্ষ কণিকা, অর্থাৎ এর চার্জ হলো 0, এর প্রতীক হলো n, অর্থাৎ নিউটনের প্রতীক n, এর চার্জ নিরপেক্ষ। বিজ্ঞানী চ্যাডউইক 1932 সালে বেরিলিয়াম পরমাণুকে আলফা কণা দ্বারা আঘাত করে কার্বন পরমাণুর সাথে আরেকটি নিরপেক্ষ কণা আবিষ্কার করে বা দেখতে পাই, এটি হলো নিউট্রন। এই বিজ্ঞানী চ্যাডউইক 1932 সালে বেরিলিয়াম কণাকে আলফা কণা অর্থাৎ হিলিয়াম নিউক্লিয়াস দ্বারা আঘাত করে কার্বন পরমাণু এবং নিরপেক্ষ একটি পরমাণু আবিষ্কার করে, সেটির নাম হলো নিউট্রন। তো এই হলো আমাদের স্থায়ী মূল কণিকা বিস্তারিত। এখানে আরেকটা বিষয় জানতে হবে যে পরমাণুতে ইলেকট্রনের সমান প্রোটন থাকে। অর্থাৎ প্রোটনের সমান ইলেকট্রন। নিউট্রন কম বেশি হতে পারে, একটা পরমাণুতে নিউট্রন কম বেশি হতে পারে, কিন্তু প্রোটন যতগুলো প্রোটন থাকবে ততগুলো তার সমান ইলেকট্রন থাকবে। এবার পারমাণবিক সংখ্যা কাকে বলে? তো আমরা জানি পরমাণুতে প্রোটন রয়েছে, নিউট্রন রয়েছে, ইলেকট্রন রয়েছে। তো পারমাণবিক সংখ্যা বলতে আমরা বলবো যে পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা থাকবে এই প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। অর্থাৎ পারমাণবিক সংখ্যা হলো পরমাণুতে প্রোটন সংখ্যার সমষ্টি। যেমন সোডিয়ামের প্রোটন সংখ্যা হলো 11, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11। তাহলে পারমাণবিক সংখ্যা কাকে বলে? পরমাণুতে যতগুলি প্রোটন থাকবে এই প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়, আর পারমাণবিক সংখ্যাই হলো প্রোটন সংখ্যা। যেমন সোডিয়ামের পরমাণুতে প্রোটন রয়েছে 11টি, তাহলে তার পারমাণবিক সংখ্যা হবে 11। এখন পারমাণবিক ভর সংখ্যা কাকে বলে? কোনো পরমাণুতে প্রোটন এবং নিউট্রনের যোগফলকেই পারমাণবিক ভর সংখ্যা বলা হয়। যেমন সোডিয়ামে 11টি প্রোটন রয়েছে এবং 12টি নিউট্রন রয়েছে। এই নিয়ে সোডিয়ামের পারমাণবিক ভর হলো 23। তাহলে পারমাণবিক ভর সংখ্যা কাকে বলে? কোনো পরমাণুতে প্রোটন এবং নিউট্রনের যোগফলকেই পারমাণবিক ভর সংখ্যা বলা হয়। এই ভর সংখ্যাকে আবার এ দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা। তাহলে এ সমান হবে প্রোটন প্লাস নিউট্রন। এবার আয়ন কাকে বলে? কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে যে অবস্থা প্রাপ্ত হয় সেই অবস্থাকেই আয়ন বলা হয়। কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে যে অবস্থা প্রাপ্ত হয় তাকেই আয়ন বলা হয়। যদি পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাহলে ঋণাত্মক আয়ন, যদি পরমাণুটি ইলেকট্রন বর্জন করে বা ত্যাগ করে তাকে ধনাত্মক আয়ন বলা হয়। যেমন
ম্যাগনেসিয়াম, এখানে সে ইলেকট্রন বর্জন করলো, মাইনাস দিলাম ইলেকট্রন দুইটা, তাহলে কি হবে ম্যাগনেসিয়াম 2+, এটা হলো ধনাত্মক আয়ন। অপরদিকে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে, এটাকে বলা হবে ঋণাত্মক আয়ন। তাহলে এতক্ষণ আমরা আয়ন সম্পর্কে জানলাম যে কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে যে অবস্থা প্রাপ্ত হয় তাকে আয়ন বলা হয়। যদি কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাকে ধনাত্মক আয়ন, তাকে ঋণাত্মক আয়ন বলা হয়। যে কোনো পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে তাকে ঋণাত্মক আয়ন বলা হয়। অর্থাৎ ত্যাগ করলে ধনাত্মক আয়ন, গ্রহণ করলে ঋণাত্মক আয়ন। এখন পরমাণু লেখার নিয়ম, একটা পরমাণুকে আমরা কিভাবে লিখব তার একটা নিয়ম আছে, এই নিয়মটা আমাদের জানতে হবে। যদি পরমাণুকে আমরা X দ্বারা চিহ্নিত করি তাহলে তার পারমাণবিক সংখ্যা হবে Z। এই Z লেখা হবে পরমাণুর নিচে বাম কোণে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সবসময় পরমাণুর নিচে বাম কোণে লিখতে হবে। ভর সংখ্যা A পরমাণুর উপরে বাম কর্নারে, বাম কোণে লিখতে হবে। একটি পরমাণুর আধান অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক আয়ন যেটি হোক সেটা লিখতে হবে পরমাণুর উপরে ডান কোণে। পরমাণুর সংখ্যা লিখতে হয় নিচে ডান কোণে N দ্বারা। তো এটি হলো আমাদের একটি পরমাণু লেখার নিয়ম। যে কোনো পরমাণু লিখতে গেলে এই স্থানে এই মানগুলো বসাতে হবে। যেমন যদি আমরা সোডিয়ামকে লিখি, এখানে লিখছি আমরা 11, এখানে 23। কেন লিখলাম? পরমাণু লেখার নিয়ম হলো যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যেটা বা জেটের মান যেটা, জেড যেটা, সেটা হবে নিচে বাম কর্নারে। তাহলে সোডিয়ামকে প্রকাশ করলে হবে সোডিয়াম 11, 23। যদি এটা আয়ন হয় তাহলে প্লাস, যেহেতু পরমাণুর সংখ্যা একটাই, তাহলে N এর মান 1। এবার আইসোটোপ, আইসোবার ও আইসোটোন এ বিষয়ে আমাদের জানতে হবে। আইসোটোপ কাকে বলে? যেহেতু আমরা পরমাণু নিয়ে আলোচনা করতেছি, তো পরমাণুর এই বিষয়গুলো মনে রাখতে হবে। আইসোটোপ কাকে বলে? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। কি বললাম? প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, সে সকল পরমাণু সমূহকে আইসোটোপ বলা হয়। যেমন অক্সিজেনের 3টি আইসোটোপ রয়েছে, অক্সিজেন 8, 16, অক্সিজেন 8, 17, অক্সিজেন 8, 18। অনেক পরমাণুরই বা অনেক মৌলেরই আইসোটোপ রয়েছে। অনুরূপভাবে কার্বনের 3টি আইসোটোপ পাওয়া যায়, কার্বন 6, 12, কার্বন 6, 13, কার্বন 6, 14। দেখো এই দুইটা মৌলের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যাগুলো আলাদা। ভর সংখ্যাগুলো উপরে ডান কোণে লেখানো আছে। তাহলে আইসোটোপ বলতে আমরা বলবো যে কোনো পরমাণুর
প্রোটন সংখ্যা সমান থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হবে। তখন ওই পরমাণুগুলো একত্রে আইসোটোপ বলা হবে। মূলত আইসোটোপগুলো একই মৌলের পরমাণু, যেহেতু এদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা এক। এবার আইসোবার। আইসোবার কাকে বলে? যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকেই আইসোবার বলা হয়। যেমন কপার 29 64, জিঙ্ক 30 64। দেখো, দুইটা পরমাণু রয়েছে যাদের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন। এই দুইটি পরমাণু একত্রে আইসোবার বলা হচ্ছে। আইসোবারগুলো মূলত ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। এবার আইসোটোন। আইসোটোন কাকে বলা হবে? যে সকল পরমাণুর নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকেই আইসোটোন বলা হয়। তাহলে আইসোটোনের সংখ্যাটা কি? যে সকল পরমাণুর নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন, তখন সেই সকল পরমাণুসমূহকে একত্রে আইসোটোন বলা হবে। যেমন সিলিকন, ফসফরাস। এই দুইটি পরমাণুর নিউটন সংখ্যা সমান। যদি আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে কি পাওয়া যাবে? নিউটন সংখ্যা এখানে 16। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে পাওয়া যাবে 16। এই জন্য এদেরকে পরস্পরকে আইসোটোন বলা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইন ক্লাস অব্যাহত থাকবে। তোমরা এই অনলাইন ক্লাসগুলো অবশ্যই ফলো করবে, নিয়মিত ফলো করবে। তো আজকের মতো এখানেই। আবারও তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে এ পর্যন্তই।